সত্যির বিয়ে পর্ব ৯। দেখতে দেখতে এক সপ্তাহ চলে গেল। আন্টি আর ছোট ভাইয়ের সাথে খুব ভালো সময় কাটছে, কিন্তু এর মাঝে যে অভ্রকে মনে পড়ছে না তা নয়। ও আমার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা। পৃথিবীতে তো এমন অনেকেই আছে যারা তাদের ভালোবাসা পায় না। আমিও না হয় ওদের মতোই একজন হয়ে রয়ে যাব। আমার যতই কষ্ট হোক, অভ্র সুখে থাকলে আমি সব সহ্য করব। খুব ইচ্ছে করে জানতে যে অভ্র আর ইরা সুখে আছে কিনা। সুখেই থাকার কথা। ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে। আন্টি আমাকে একটুও কষ্টে থাকতে দেন না, সব সময় চেষ্টা করেন আমাকে হাসানোর। কখনো হাসি, আবার কখনো কাঁদি। এইভাবেই কেটে যাচ্ছে দিন আমার। আমার ফোনে অভ্রের কয়েকটা ছবি ছিল, মহামায়াতে গিয়ে লুকিয়ে তুলেছিলাম। সবগুলাতেই অভ্রকে রাজকুমারের মতো লাগছে। ভাবতেই অবাক লাগে, বিয়ের আগে কত স্বপ্ন দেখেছিলাম এই রাজকুমারকে নিয়ে। অভ্রের কথা মনে পড়লেই লুকিয়ে ছবিগুলো দেখি। সিম তো সেদিন স্টেশনে ফেলে দিয়েছিলাম। বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। হয়তো অভ্রের কাছে কল দিয়ে আমার কথা জিজ্ঞাসা করেন, আর অভ্র কোনো না কোনো মিথ্যা বলে কাটিয়ে দেয়। আজ আন্টির ছেলে বায়না ধরল, আজকে রাতে ওর বন্ধুদের ডেকে এনে নিউ ইয়ারের পার্টি করবে। আন্টি প্রথমে রাজি হচ্ছিল না, পরে আমি সহ বলায় রাজি হলো। আজ উনি দোকানে গেলেন না, আমি আর আন্টি মিলে সব অ্যারেঞ্জমেন্ট করতে লাগলাম। কেকটা আন্টি নিজেই বানালেন। আমার অনেক দিনের শখ কেক বানানো শিখব। আন্টি আমাকেও শিখিয়ে দিলেন। এছাড়া আরও অনেক কিছু রান্না হলো। বাসাটাকে অনেক সুন্দর করে বেলুন দিয়ে সাজালাম, আর ছাদটাকেও। রাত 12টা বাজতেই অনেকগুলো বাজি ফাটানো হবে, তাই রাত 10টার মধ্যে সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। আন্টির ছেলে অনিলের বন্ধুরা সবাই চলে এসেছে। এখন শুধু 12টা বাজার অপেক্ষা। সবাই ছাদে দাঁড়িয়ে আছে। আমি এক কোণে গিয়ে দাঁড়ালাম। আজ আকাশে এক বিশাল চাঁদ উঠেছে। মনে হচ্ছে চাঁদটাও যেন নিউ ইয়ার সেলিব্রেট করার অপেক্ষায় আছে। আজ অভ্রের কথা খুব মনে পড়ছে। ও আমার পাশে থাকলে প্রত্যেকটা দিন আমার জন্য নিউ ইয়ারের সমান। কিন্তু আমি কেন ওর কথা ভাবছি? ও হয়তো এখন ইরার সাথে নিউ ইয়ারের মজা নিচ্ছে। করুক না মজা। পুরো 1 বছর অপেক্ষা করেছে ওরা। আমি না হয় অভ্রের স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বাকি জীবন কাটিয়ে দেব। হাত ঘড়ির দিকে তাকালাম, আর 1 মিনিট আছে 12টা বাজার। পেছন থেকে কে যেন কাঁধে হাত রাখলো। দেখি আন্টি। আমার হাত ধরে সবার কাছ থেকে নিয়ে গেলেন। 12টা বেজে গেছে। পুরো আকাশ নানা ধরনের রঙে সেজে উঠেছে। চারদিকে বাজি ফাটানোর আওয়াজ। পুরো শহরে যেন আনন্দের বৃষ্টি হচ্ছে। চারদিকে শুধু খুশি আর খুশি। খুব ভালো লাগছে পরিবেশটা। আন্টি আমাকে জড়িয়ে ধরে বললেন, হ্যাপি নিউ ইয়ার তৃষা। আমি বললাম, হ্যাপি নিউ ইয়ার মা। আন্টি প্রথম দিন থেকে আমাকে মা ডাকতে বলেছেন। আন্টি বললেন, আজ থেকে নতুন করে তোমার জীবন শুরু করো। পুরনো বছরের সব ব্যথা ভুলে যাও। তারপর আমরা সবাই নিচে গেলাম। ডাইনিং টেবিলে নতুন বছরের কেকটা রাখা হয়েছে। সবাই মিলে কেকটা কাটলাম। এরপর শুরু হলো ফাংশন। বাচ্চারা সবাই মিলে নাচ গান করছে। এরপর খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে গেল। দেখলাম আন্টিকে অনেক ক্লান্ত দেখাচ্ছে, তাই আমি ওনাকে বললাম, চলো মা, আজ তোমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিই। আন্টি খুব খুশি হলেন। আমি আন্টির মাথায় হাত বুলাচ্ছি, আর উনি চোখ বন্ধ করে আছেন। হঠাৎ করে আমার হাতটা ধরে বললেন, জানিস তৃষা, আমি কোনোদিন ভাবিনি যে আমি আমার মেয়েকে আবার ফিরে পাবো। তুই আর কোনোদিন আমাকে ছেড়ে যাবি না তো? আমি বললাম, তুমি ছাড়া আমার আর কে আছে বলো? আর আমি আমার মাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারবো নাকি? উনি উঠে আমাকে ওনার কোলে শোয়ালেন। তারপর বললেন, আজ আমি তোকে গান শুনিয়ে ঘুম পাড়াবো। আমি বললাম, তাই বুঝি? আমি কোনোদিনও মায়ের আদর পাইনি। মা ছোটোবেলায় মারা যাওয়ায় কোনোদিন কেউ গান শুনিয়ে ঘুম পাড়ায়নি। আমার বন্ধুরা বলতো,
ওদের মা ওদেরকে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আমার খুব কষ্ট হতো আমার মা নেই বলে। আজ আর সেই কষ্ট নেই। আমি সব হারালেও একটা মা পেয়েছি, আর কিছু চাই না আমার। 2 বছর পর আজ জীবন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। এই 2 বছরে একটিবারের জন্য অব্রের খবর পাইনি, কিন্তু ওকে ভুলতে পারিনি। ওর দেওয়া কষ্টই ওকে ভুলতে দেয়নি। আন্টির দোকানটা এখন একটা রেস্টুরেন্ট হয়ে গিয়েছে। আমাদের অবস্থার অনেক উন্নতি হয়েছে। এখন নতুন বাসায় থাকি আমরা। অনিল এবার এসএসসি দেবে। ও তো বিশ্বাস করে নিয়েছে আমি সত্যি সত্যি ওর বড় বোন। খুব ভালোবাসে আমাকে। আমি এখন ছোটোখাটো লেখিকা। কয়েকটা গল্পও পাবলিশ হয়েছে। এই 2 বছরে একবারও ঢাকায় যাওয়া হয়নি। অব্র এতদিনে হয়তো ভুলেই গেছে আমার কথা। সেটা তো যাবেই। আমার মতো একটা অপয়ার কথা যত তাড়াতাড়ি ভুলে যাবে ততই ভালো। এইসব ভাবছিলাম, তখনই কেউ কলিং বেল বাজালো। একবার নয়, 2 বার নয়, টানা বাজিয়েই চলেছে। আমি অনিলকে ডাকছি দরজাটা খোলার জন্য। অনিল এলো। কি হয়েছে আপু? দেখ তো দরজায় কে এসছে। কলিং বেল থেকে হাত সরাচ্ছে না। ও বলল, হবে হয়তো কোনো দুষ্টু ছেলে, দাঁড়াও দেখছি। অনিল দরজা খুলে দাঁড়িয়ে আছে। বুঝতে পারছি না কে এসেছে। অনিল আমার কাছে এসে বলল, আপু, একটা ছেলে আর একটা মেয়ে এসেছে, তোমাকে খুঁজছে। আমি বললাম, তুই শিওর তো আমাকে খুঁজছে? ও বলল, তোমার নামই তো বলল। কে হতে পারে? এখানে তো তেমন একটা কেউ আমাকে চিনে না। তাহলে কে আসবে আমার খোঁজে? আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেলাম। যা দেখলাম, পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এটা স্বপ্ন নাকি বাস্তব? অভ্র? আর কিছুই বলতে পারলাম না। জ্ঞান হারিয়ে ফেললাম। কি মনে হয় অভ্র কেন এসেছে? আর ওর সাথের মেয়েটিই বা কে? এই সব প্রশ্নের উত্তর থাকছে নেক্সট পার্টে। আর তার পরের পার্টটাই এই গল্পের শেষ পার্ট। সবার কাছে অনুরোধ এই গল্পটা পুরোপুরি শোনার জন্য। সবাই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।